বাংলার বাড়ির কাজে অসন্তুষ্ট নবান্ন। প্রথম কিস্তির যে টাকা, সেই টাকায় বাড়ি তৈরির প্রবণতা কম। একাধিক জেলার পারফরমেন্সে অসন্তুষ্ট নবান্ন। আরো ডিটেল জানাবো কোন কোন জেলার, যে জেলায় এখনো পর্যন্ত কিন্তু বাড়ি তৈরি হয়নি বা বাড়ি তৈরির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি, তাই নবান্ন অসন্তুষ্ট। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, নবান্ন সূত্রে কি জানা যাচ্ছে, কোন কোন জেলাকে চিহ্নিত করা হলো? দেখো, তুমি দেখেছ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেছেন। কিন্তু গত ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল প্রায় 12 লক্ষ উপভোক্তাকে। সেই 12 লক্ষ উপভোক্তার মধ্যে দেখা যাচ্ছে গোটা রাজ্যে এখনো পর্যন্ত 8,65,164 জন উপভোক্তা প্রথম কিস্তির টাকায় ভিত থেকে লিন্টন পর্যন্ত কাজ করেছেন, অর্থাৎ প্রায় 72.10%। অর্থাৎ সেক্ষেত্রে একাধিক জেলায় এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকায় যে কাজ হওয়ার কথা ছিল সেই কাজ হয়নি। সব থেকে পারফরমেন্স খারাপ দক্ষিণ 24 পরগনা জেলায়। রাজ্য পঞ্চায়েত দপ্তরের যে সমীক্ষা বা রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে গত 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত যে তথ্য উঠে এসেছে, দক্ষিণ 24 পরগনা জেলায় 50% সামান্য বেশি উপভোক্তা প্রথম কিস্তির টাকায় নিয়ম মাফিক যে কাজ করার কথা, অর্থাৎ ভিত থেকে লিন্টন পর্যন্ত প্রথম কিস্তির টাকায় তা করেছে। অর্থাৎ সেক্ষেত্রে বলাই যায় প্রায় 50% উপভোক্তা তারা প্রথম কিস্তির টাকায় বাংলার বাড়ির ভিত থেকে লিন্টন পর্যন্ত কাজই করেনি। আর এখানে দক্ষিণ 24 পরগনা জেলার পারফরমেন্স সব থেকে খারাপ রয়েছে, যেখানে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দ্বিতীয় স্থানে রয়েছে যে জেলার পারফরমেন্স খারাপ, সেটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা। পঞ্চায়েত দপ্তরের তথ্য বলছে দক্ষিণ দিনাজপুর জেলায় এখনো পর্যন্ত 40,043 জন উপভোক্তার মধ্যে 25,127 জন উপভোক্তা তারা ভিত থেকে লিন্টন পর্যন্ত কাজ করেছেন, যা শতাংশের হিসাবে 62.75%। অর্থাৎ সেক্ষেত্রে প্রায় 37% কাছাকাছি উপভোক্তা তারা প্রথম কিস্তির টাকায় নিয়ম মাফিক যে কাজ হওয়ার কথা ছিল তা করেনি। তৃতীয় যে রয়েছে সেটি হচ্ছে কোচবিহার জেলা, তারপরে রয়েছে মুর্শিদাবাদ জেলা, শিলিগুড়ি মহকুমা পরিষদ, মালদা জেলা। এই জেলাগুলির পারফরমেন্সে অত্যন্ত ক্ষুব্ধ নবান্ন। তার কারণ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়ার সূচনা করেছেন, কিন্তু প্রথম কিস্তির টাকায় যেখানে ডিসেম্বর মাসে টাকা দিয়ে দেওয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে একাধিক জেলায় 30%, 40% কাছাকাছি নিয়ম মাফিক যে কাজ হওয়ার কথা ছিল, অর্থাৎ ভিত থেকে লিন্টন পর্যন্ত, সেই কাজই হয়নি। অর্থাৎ কাজের গতি হচ্ছে না বাংলার বাড়ি গ্রামীণের। আর তাতেই ক্ষুব্ধ নবান্ন। বেশ, সঙ্গে থাকো সোমরাজ। একই সঙ্গে আপনাদের জানাবো যে আপনারা জানেন যে নিত্য প্রয়োজনীয় ওষুধের মধ্যে গতকালই 198টি ওষুধ আবার নতুন করে ডাহা ফেল করেছে। অর্থাৎ সেই নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো ফেল করলো, সেই নিষিদ্ধ ওষুধ কি দোকানে বিক্রি হচ্ছে? এবার কড়া নির্দেশ নবান্নের। কি নির্দেশ? ওষুধের দোকানে সরেজমিনে পৌঁছে যাবেন আধিকারিকরা। আর কি বলা হলো আরো ডিটেল জানাবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে, আর কি নির্দেশ নবান্নের? দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই গতকালই 6 দফা অ্যাডভাইজারি জারি করা হয়েছিল এই জাল ওষুধ আটকানোর জন্য। আর এই 6 দফা অ্যাডভাইজারি জারির পর এবার নিষিদ্ধ ওষুধ বাজারে বিক্রি হচ্ছে নাকি, বিশেষ করে যে সমস্ত খুচরো ব্যবসায়ীদের দোকান আছে, অর্থাৎ যেখান থেকে সাধারণ মানুষ ওষুধ কিনছে, সেই দোকানগুলিতে এই নিষিদ্ধ ওষুধগুলি বিক্রি হচ্ছে না তো, তা নিয়েই সরেজমিনে পরিদর্শন করবেন বিভিন্ন জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বিভিন্ন জেলায় যারা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন, তাদের নেতৃত্বে যে টিম রয়েছে, সেই টিম বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন খুচরো ব্যবসায়ীদের দোকানে পরিদর্শন করবে। পরিদর্শন করে নিয়ম মাফিক রিপোর্ট নবান্নে পাঠাতে হবে, তেমনটাই নবান্নের নির্দেশ রাজ্য স্বাস্থ্য দপ্তরকে। তার কারণ গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে থাকাকালীন যেই জাল ওষুধ নিয়ে কড়া পদক্ষেপ নিতে হবে। তারপরেই এই নির্দেশ স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই এই জাল ওষুধ কিনে সাধারণ মানুষ প্রতারিত না হয়। আর তার জন্য
জন্য এই যে পরিদর্শন অর্থাৎ নজরদারি দোকানে দোকানে গিয়ে তা করতে হবে। তার সঙ্গে কেন্দ্রের যে নিয়ম রয়েছে যে অত্যাবশ্যকীয় 300টি ওষুধ রয়েছে যেখানে কিউআর কোড ব্যবহার করতে হয়, সেই কিউআর কোড আসল না নকল সেটিও যাচাই করতে হবে আধিকারিকদের এবং তার রিপোর্ট পাঠাতে হবে। অর্থাৎ তারা ফিল্ড ভিজিট করছেন নাকি, ফিল্ড ভিজিট করে রিপোর্ট সংগ্রহ করছেন নাকি, তার বিস্তারিত রিপোর্ট নবান্নে পাঠাতে হবে, তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, ওষুধের দোকানে পৌঁছে যাবেন যেমন সরেজমিনে আধিকারিকরা, জাল ওষুধের কারবার আটকাতে এবার স্বাস্থ্য দপ্তরে অ্যাডভাইজারি জারির পরই তৎপরতা। জেলায় জেলায় হোলসেলার্স অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করবেন ড্রাগ কন্ট্রোলের অফিসারেরা। অ্যাডভাইজারি নিয়ে আগামী সপ্তাহ থেকে জেলায় জেলায় বৈঠক করবেন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। কি কারণে প্রয়োজন এই অ্যাডভাইজারি, কিভাবে তা কার্যকারী করতে হবে তা নিয়েও বিশেষ নির্দেশ দেবেন ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। একটা ছবি দেখাবো আপনাদের, সেখানে দেখা যাচ্ছে কনস্টেবলের উর্দি চুরি করে তোলাবাজি। কসবার ঘটনা, কসবায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। কসবা এলাকায় টাকা তোলার অভিযোগ, তোলাবাজির অভিযোগ। 100 ডায়াল করে অভিযোগ বাসিন্দাদের। প্রগতি ময়দান থানার সিভিককে গ্রেফতার, অভিযুক্ত নীরজ সিংকে গ্রেফতার কসবা থানার। আর দিকে মুচিপাড়ার দিকে যদি নজর রাখি, সেখানে আবার পুলিশ পেটিয়ে জালে তীর। মঙ্গলবার কলকাতায় আক্রান্ত পুলিশ সার্জেন্ট। রাতে নাকার সময় বেপরোয়া গতির গাড়ি আটকানোর জের। মুচিপাড়ার থানার নাকা চেকিং এ আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট। তদন্তে নেমে 3 দিনে গ্রেফতার 3 জন। মদ্যপ অবস্থায় থাকা চালক সহ 3 জন গ্রেফতার। রাতের শহরে নাকা চেকিং এ আবারও প্রহিত কলকাতা পুলিশের সার্জেন্ট। শিয়ালদা ট্রাফিক গার্ডের সার্জেন্ট দীপঙ্কর দাস, তিনি ডিউটি করছিলেন এজেসি পোস্ট রোড এবং ক্রিক রো যে ক্রসিং রয়েছে সেখানে নাকা চেকিং চলছিল। নাকা চেকিং এর সময় একটি গাড়ি আটকানো হয় এবং সেই গাড়িতে যিনি চালকের আসনে ছিলেন তার ব্রেথ অ্যানালাইজার যখন পরীক্ষা করা হয় দেখা যায় যে 80% তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। এরপরই সার্জেন্ট দীপঙ্কর দাসের তরফে তাকে গাড়ি থেকে নেমে আসতে বলা হয় এবং গাড়িটি আটক করা বা বাজেয়াপ্ত করা যখন প্রসেস চলছিল সেই সময় ওই গাড়ির চালক এবং সঙ্গে থাকা আরো 2 জন ট্রাফিক সার্জেন্টের ওপর চড়া হন, তাকে মারধর করা হয় এবং সেখান থেকে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। পরবর্তী সময় গাড়ির নম্বরের সূত্র ধরেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। ভিন রাজ্যে গ্রেফতার হাওড়ার প্রতারণা চক্রের চাই। নয়ডা থেকে জালে প্রতারণার পান্ডা কপিল কুমার। অসমের বাসিন্দার অ্যাকাউন্টের সূত্রে শেষমেশ জালে। কি ঘটনা? বেলুরের প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে এই কপিল কুমারকে। বেলুরের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে ডিজিটাল অ্যারেস্টের মামলা। পুলিশ অফিসার সেজে বৃদ্ধকে ডিজিটাল অ্যারেস্ট। বৃদ্ধকে 3 দিন গৃহবন্দী রেখে 30 লক্ষ টাকা চোট। বৃদ্ধের অভিযোগেই তদন্তে হাওড়া সাইবার ক্রাইম। প্রতারণা মামলায় কপিলের গ্রেফতারির পরে চমকে ওঠা তথ্য সামনে আসে। ডেলিভারি বয় থেকেই লক্ষ লক্ষ টাকার প্রতারণার কিংপিন এই কপিল কুমার। অপরাধ জগতে কপিলের উত্থান কিভাবে খতিয়ে দেখছে হাওড়া পুলিশ। রিসেন্টলি আমাদের একটা ডিজিটাল অ্যারেস্টের কেস হয়েছিল। কেসটা হয়েছে আমাদের বেলুর থানার অন্তর্গত ঘুষুরির একজন ব্যক্তি। 30 লক্ষ টাকা উনি ট্রান্সফার করেন। ট্রান্সফার করার পর তারপর সব কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায়। কপিল কুমার বাই প্রফেশন ডেলিভারি বয়। আমরা ওর কেওয়াইসি নিয়ে আমরা ওনাকে লোকেট করতে পারি ওনার বাড়িতে। আর প্লাস ওই কেওয়াইসিতে যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারের লোকেশন আমরা একই জায়গায় পাই। তো এটা থেকে আমরা কনফার্ম হয়ে যাই যে মানে কপিল কুমার ওখানেই আছেন এবং সেটা ধরে আমাদের টিম রেড করে কপিল কুমারকে অ্যারেস্ট করে।